নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের যুক্তিতর্কের যে মূল যে বিষয়টা সেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত আছি। গত 9ই আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকেই শোকাহত এবং সবথেকে বড় কথা যেটা, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের ওপরেও আমাদের যথেষ্ট আস্থা রয়েছে এবং আমরা আশা প্রকাশ করব যে এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন হবে এবং আগামী দিনে এই আন্দোলন প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের যে নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র আমাদের সামনে তুলে আনবে। কারণ আমি ব্যক্তিগতভাবে খুব কনফিউজড, কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে 2007 সালে নন্দীগ্রামে যে নৃশংস ঘটনা ঘটেছিল, সেই নৃশংস ঘটনার প্রতিবাদে একটা ঐতিহাসিক মিছিলের সাক্ষী ছিল কলকাতা। খুব দুর্ভাগ্যজনকভাবে সেই মিছিলের পরে, সেই ঘটনার সমর্থনে কিনা জানি না, শাসক দলের বুদ্ধিজীবীরাও অনেকে পথে নেমেছিলেন এবং তারাও একটা বিরাট সংখ্যক মানুষকে হাজির করিয়েছিলেন এবং সংখ্যার ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে আগের দিনের মিছিলে যারা ছিল তারা সংখ্যায় কম ছিল। সুমনদা একটু আগে আলোচনা প্রসঙ্গে অভয়ার মৃত্যু এবং সেই মৃত্যু সংক্রান্ত আন্দোলন প্রসঙ্গে উনি কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুললেন। আমার মনে হয় কৃষক আন্দোলনের যে পরিপ্রেক্ষিত, কৃষক আন্দোলনকে কিভাবে কেন্দ্রীয় সরকার কিভাবে পেশি শক্তির সাহায্যে দমন করেছিল, কিভাবে কৃষি ঘটনা ঘটেছিল, বোধহয় তার সঙ্গে আজকের আমাদের যে আলোচনার যে বিষয়, সেই আলোচনা যে ঘটনাকে কেন্দ্র করে, যে নৃশংস ঘটনাকে কেন্দ্র করে, তার বোধহয় খুব একটা কোনো মিল নেই। কারণ এখানে রাজ্য সরকার কিন্তু জুনিয়র ডাক্তার যে দাবি, সেই দাবিগুলো থেকে প্রথম দিন থেকে একমত। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের প্রশাসনের থেকে শুরু করে একাধিকবার তারা কিন্তু বলেছে যে দাবিগুলো যে তোলা হয়েছে, এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য। এবং পরবর্তীকালে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা আইনও পাশ করা হয়েছে, যে আইনটা রাজ্যপাল এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, যেটাতে কড়া শাস্তির দাবি করা হয়েছে। আমি যে জায়গাটায় একটু বলার চেষ্টা করব, আমি এই 19/8/24 টেলিগ্রাফ পত্রিকা 4 নম্বর পাতায় একটা বড় হেডিং হয়েছিল, ওমেন আন্ডার অ্যাসাল্ট ফ্রম স্টার হোটেল নিয়ার হাতরাস টু দি টেক সিটি বেঙ্গালুরু। অর্থাৎ এই নারী নির্যাতনের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা অনেক বড়, বৃত্তটা অনেক বড়। মানে একেবারে লন্ডন থেকে শুরু করে সেদিনকে উত্তরাখণ্ড, বিহার এবং ব্যাঙ্গালোর প্রত্যেককেই যুক্ত করে ফেলেছিল নারী নির্যাতনের ঘটনা। ফলে সার্বিকভাবে আমরা যখন নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী ধর্ষণের বিরুদ্ধে, নারীর অবমাননার বিরুদ্ধে যখন আমরা বলবো, সেই বৃত্তটাকে আমরা যেন ছোট করে না দেখি, আমরা যেন শুধু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আলোচনা করে এই কথাটা যেন প্রমাণ করার চেষ্টা না করি যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আপনারা জানেন যে 9ই আগস্ট এই ভয়াবহ ঘটনা ঘটে, নৃশংস ঘটনা ঘটে এবং সেই নৃশংস ঘটনার পরবর্তী 10 দিনে 900 ধর্ষণ হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। মানে প্রতি 24 ঘন্টায় 90টি আর প্রতি 15 মিনিটে একটি করে। অর্থাৎ এই যে আন্দোলন, এই যে নারীদের পণ্য করে দেখা এবং নারীদের সম্পর্কে শ্রদ্ধার অভাবের যে জায়গাটা, সেটা বোধহয় আমাদের পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষা থেকে প্রথমে শুরু হওয়া দরকার রয়েছে। আমি মনে করি যে আমরা ভালো ডাক্তার তৈরি করতে চাই ছেলে মেয়েকে, ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে চাই, ভালো অধ্যাপক তৈরি করতে চাই, ভালো শিক্ষক তৈরি করতে পাই, কিন্তু ভালো মানুষ কজন তৈরি করতে চাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে জানেন যে বিভিন্ন প্রফেশনে খারাপ মানুষের সংখ্যা রয়েছে এবং যারা বিভিন্ন প্রফেশনে গিয়ে সেই প্রফেশনের যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছে। সুতরাং আমরা যখন আলোচনা করব, আমরা যখন বিচার বিশ্লেষণ করব, আমরা যখন আন্দোলনে যাব, দয়া করে আমরা সেই আন্দোলনের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তির কথাটা বোধহয় বারবার আমাদের মনে রাখা দরকার। এই নাগরিক আন্দোলন, গত 14ই আগস্টের যে রাত দখল আন্দোলন, তার আগে অলরেডি জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন শুরু করেছিলেন। তারপরে আমরা
গত 27/7/24 আমরা দেখলাম আরও একটা ভয়ঙ্কর একটা আন্দোলন, মানে অনেকটা এই আন্দোলনের আঁচে রুটি সেঁকে নিতে চাইছে কয়েকটা রাজনৈতিক দল। সেখানে আমরা দেখলাম যে 28শে আগস্ট ওই টেলিগ্রাফ পত্রিকা তারা হেডলাইন করছে, দি ডে অফ দি লুম্পেন, এ সিটিজেন্স অ্যাজিটেশন ফর সেফটি স্পার্কড বাই দি আরজিকর হরর ইজ ব্রুটালি হাইজ্যাকড অন ক্যালকাটা স্ট্রিটস। আমরা দেখলাম যে ভয়াবহভাবে সেই আন্দোলন শুধু যিনি মারা গেছেন তার প্রতি শ্রদ্ধা প্রকাশ নয়, ন্যায় বিচার চাওয়া নয়, নারী নিরাপত্তার ব্যাপারটাকে অনেক দূরে সরিয়ে রেখে আমরা দেখলাম যে তাদের লক্ষ্য হয়ে দাঁড়ালো নবান্নের 14 তলায় পৌঁছানো। নবান্নের 14 তলায় পৌঁছতে গেলে আমাদের ভারতবর্ষের একটা গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, আমাদের একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা রয়েছে। সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমেই ক্ষমতায় আসা যায়। সুতরাং এই আন্দোলনের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের কথাটা এই কারণে বারবার ধরে বলছি, আপনারা অনেকেই জানেন কিনা জানি না যে উত্তরপ্রদেশে গত এপ্রিল মাস থেকে 6 মাসের জন্য এসমা জারি করা হয়েছে, যাতে সেখানে কোনো সরকারি কর্মচারী আন্দোলনে যেতে না পারে। সুতরাং এই আন্দোলনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাও আমাদের মনে রাখা দরকার রয়েছে। আমি এরপরে যেটা বলবো যে আপনারা অনেকেই জানেন যে আগস্ট মাসেই প্রকাশ্যে এসছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের একটা রিপোর্ট, যার হেডিং হচ্ছে উমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2023। যে রিপোর্ট বলছে যে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধের তালিকার শীর্ষে গেরুয়া মডেল রাজ্য ইউপি, যেখানে এই ঘটনা ঘটেছে 7.5 লক্ষ, গুজরাটে ঘটনা ঘটেছে 5.5 লক্ষ, আর পশ্চিমবঙ্গে 2 লক্ষেরও কম। যেটা সবথেকে ভয়াবহ, যেটার দিকে আমার মনে হয় আরও বেশি করে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেটার প্রতি আরও বেশি করে নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে 131 নম্বর পাতায় বলছে দেশের সর্বাধিক ধর্ষণের শিকার হচ্ছে 18 থেকে 30 বছর বয়সী মহিলারা, যাদের অধিকাংশই কোথাও না কোথাও তারা কর্মরত। সুতরাং আমরা দেখলাম যে আইএমএও একটা রিপোর্ট বার করলো, যে রিপোর্টে তারা বলছে যে নাইট ডিউটিতে নিরাপত্তাহীনতায় ভোগেন সারা দেশের 35% চিকিৎসক। সত্যি এটা অত্যন্ত ভয়াবহ। মানে যারা আমাদের প্রাণ রক্ষা করেন হসপিটালগুলোতে, এবং আমরা জানি সরকারি হসপিটালে তার কী ধরনের রুগী যায়, কী ধরনের মুমূর্ষু রুগী যায়, এবং রুগীর যে চাপ, প্রেশারটা, সেটা সাংঘাতিক। সুতরাং খুব স্বাভাবিকভাবে এই প্রেক্ষাপটটা কিন্তু এগুলো সব সারা দেশের পরিপ্রেক্ষিতে, আমি যে পরিসংখ্যানগুলো দেখছি এগুলো সারা দেশের পরিপ্রেক্ষিতে। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে, যখন এই আন্দোলন চলছে, এই আন্দোলনে কোনো জায়গায় রাজনৈতিক অনুপ্রবেশ ঘটছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা বাংলা শব্দভাণ্ডারে পাঁচাটা শব্দটা অনেক দিন থেকে আমরা জানি, ছোটোবেলা থেকেই জানি পাঁচাটা। তা পাঁচাটা বলতে খুব তোষামতকারী একজন নিকৃষ্ট শ্রেণীর মানুষকে চিহ্নিত করা হয়। এখন যে শব্দবর্ণটা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, বিভিন্ন জায়গার স্লোগান, মিছিল মিটিংয়ে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে চটি চাটা শব্দটা। এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের পূর্বতন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও চটি পরতেন, আর তার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি পামসু পরতেন। কিন্তু চটি চাটা শব্দটার ক্ষেত্রে কিন্তু কোথাও সিপিআইএমের কোনো অন্ধভক্তকে চিহ্নিত করা হয় না, কারণ এই চটি চাটা শব্দের মধ্যে একটা শব্দ অদৃশ্যভাবে রয়েছে, সেটা হচ্ছে হাওয়াই চটি চাটা। অর্থাৎ এইখানে বোধহয় কোথাও না কোথাও আমাদের যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং অ্যাসপায়ারিং মিডল ক্লাস যারা উন্নতির শিখরে উঠতে চায়, ওঠাটা অস্বাভাবিক না, প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে উপরে ওঠার। এই হাওয়াই কথাটাকে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু এটা ক্লাসের একটা ক্লাস কনসাসনেস, এক ধরনের ক্লাস কনসাসনেস বাড়বে। আমরা একটা ঘটনার কথা পড়েছিলাম না, ছবিও দেখেছিলাম, সেটা হচ্ছে যে জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে, রাইটার্সের সামনে জল জমে গিয়েছিল অনেক, সেই ছবিটা কাগজে প্রকাশিত হয়েছিল। তা সেখানে দেখা গিয়েছিল যেহেতু তিনি প্রতিদিনই প্রিমিয়াম চলতেন এবং
মানে গাড়িটা একটু নিচু গাড়ি, জল ঢুকে যেতে পারে, যে কোনোভাবে ওনার পায়ে জল লেগে যেতে পারে। পুলিশের পাইলটের যে ভ্যানটা এসে দাঁড়ালো, তিনি সেই ভ্যানের ওপর পা দিয়ে তারপর গিয়ে জল পেরিয়ে নামলেন। আমি কেন এই কথাটা বলছি, যে আজকের ওই হাওয়াই চটি কথাটা যাকে লক্ষ্য করে বলা রয়েছে না, তিনি কিন্তু যদি এখন নবান্নের সামনে জল জমে বা পূর্বতন রাইটার্স বিল্ডিংয়ের বাইরে জল জমে, তিনি কিন্তু ওই জলের মধ্যেই নেমে পড়তেন, আর জলের মধ্যে নেমেই হয়তো তিনি গটগট করে সেখানে ঢুকে যেতেন। অর্থাৎ এই যে সহজে পৌঁছে যাওয়া, সহজে সলিউশন, একজন যার মধ্যে সে ধরনের পেডিগ্রি নেই, তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে আসেননি, তিনি ব্যারিস্টারি করে আসেননি, তিনি যোগমায়া কলেজে পড়েছেন, সাধারণ জীবনযাপন করেছেন। ফলে তার প্রতি যে বিতৃষ্ণা, সেই বিতৃষ্ণাটা কিন্তু বারবার ওই শব্দতে ফুটে উঠছে। এটা আমি অনুরোধ করব যারা আন্দোলন করছেন, যারা, আমি মনে করি যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বেসিক্যালি শুরু হয়েছিল অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, এবং আমি আশা করব তারা অরাজনৈতিকভাবেই সেটা সীমাবদ্ধ রাখবেন। কিন্তু দয়া করে যে স্লোগানগুলো দিচ্ছেন, ওই চটি চাটা বারবার ধরে ব্যবহার করে আপনি দেশের এই মুহূর্তে হয়তো দ্বিতীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, যা তখন যখন ব্যবহার করা হয়েছিল না, তখন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিল। আমরা মহিলা সুরক্ষার কথা বলবো, মহিলাদের সম্মানের কথা বলবো, অথচ মাতৃসমা একজন মহিলা, তার দিকে এরকম ধরনের স্লোগান ছুড়ে দেবো, এটা অরাজনৈতিক বলতে পারছি না। আমি দাঁড়িয়ে আমি অরাজনৈতিক এটা বলতে পারছি না। তা যে হাওয়াই চটি পড়া একটু আগে রেফারেন্স হিসেবে এলো, মাননীয় দিদিমণি বললেন কথাটা, তিনি জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দোলন করছিলেন স্বাস্থ্য ভবনের সামনে, অক্লেশে সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং পৌঁছে যে কথাটা বলেছিলেন যে আমি তোমাদের দিদি হিসেবে এখানে এসেছি। অনেকেই আপনারা আমার দেখে মনে হচ্ছে আপনাদের অনেককেই আমরা টিভিতে দেখেছি, আপনারা অনেকেই সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। তা যে কথাটা, এই কথাটা অক্লেশে বলতে পারেন যিনি, এবং যিনি বরাবর বারবার বলে আসছেন যে জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবিগুলো ন্যায্য দাবি। কালীঘাটে যখন আলোচনায় গেলেন, অনেকক্ষণ ধরে টানা পড়েন, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমাদেরও দেখে খারাপ লাগছিল। বাচ্চা ছেলেগুলো, তারা দুদিন বাদে আমাদের স্বাস্থ্য পরিষেবার একটা অন্যতম প্রধান নির্ভরতা যারা, তারা বাইরে ভিজছে, একটা সামান্য টানা পড়ে না সেখানে তারা পৌঁছতে পারছে না। তা সেই সময় মুখ্যমন্ত্রী অক্লেশে বলেছিলেন যে তোমরা আলোচনা না করতে পারো, একবার ঘরে এসো না, ঘরে এসে এক কাপ চা খেয়ে যাও। এই বিশ্বাসটা কি তাকে করা যেত না? আমার মনে হয় এগুলো একটু বিচার বিবেচনা আমাদের করা দরকার রয়েছে। কারণ আমরা যদি নারীকে সম্মান করতে না শিখি না ছোটোবেলা থেকে, আমার বাবা যদি আমার মাকে শ্রদ্ধা করতে না পারে, আমি কখনো মহিলাদের শ্রদ্ধা করতে পারবো না। কারণ একজনের জীবনে মায়ের থেকে বড় অবদান আর কারণ নেই। শিক্ষাটা ওইখান থেকে তৈরি হয়। ফলে আপনি যে আন্দোলন, আমি বারবার বলছি যে আপনি অন্য সব আন্দোলনের কথা, অন্য সমস্ত ভুল ত্রুটির কথা বল দিন, অনেক ত্রুটি হয়তো আছে, রাজ্য সরকারের তরফে হয়তো হ্যান্ডলিং করার ক্ষেত্রে অনেক ত্রুটি আছে, আমি অস্বীকার করছি না, সেটা হতে পারে সেটা। কিন্তু দিনের শেষে একজন মহিলা ঐকান্তিকভাবে চাইছেন যে এই সমস্যার সমাধান হোক, এবং আমরা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসি। সত্যিতে জুনিয়র ডাক্তাররা না থাকলে সরকারি হসপিটালগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়বে, এটা ওরা জানে, আমার থেকে বেশি করে জানে ওরা। আমরা তো ওদের কাছেই যাই ডাক্তার দেখাতে। আমার বাড়িতেও তো ডাক্তার আছে, আমার বাড়িতে তো ডাক্তারি পড়ছে ছেলে মেয়ে, সে আগামী দিনে জুনিয়র ডাক্তার হিসেবে ঢুকবে। ডাক্তাররা একটা দেশের ভবিষ্যৎ, একটা রাজ্যের ভবিষ্যৎ। দীর্ঘদিন যদি তার কাজ থেকে সরে আসে একটা বিশাল সংখ্যক মানুষের কাছে, আমরা কিন্তু পরিষেবা পৌঁছে দিতে পারিনি। এটা আমি তোমাদের দাদা হিসেবে বলছি, আমি এটা তোমাদের দোষ দিয়ে বলছি না। তোমরা আন্দোলন করছো, তোমাদের দাবি স্বচ্ছতা সম্পর্কে, ন্যায্যতা সম্পর্কে আমি সহমত, কিন্তু আমি দাদা হিসেবে এই কথাটা বারবার বলতে বাধ্য হচ্ছি যে তোমরা এই কথাটাও বিবেচনা করো। আন্দোলন চলুক, চাপটা থাকুক, কিন্তু পাশাপাশি যেটা তোমরা পরবর্তীকালে অভয়া ক্লিনিকের মাধ্যমে যেটা করেছো, যেটা এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ফ্লাডের যে সমস্যাটা মারাত্মক আকারে গেছে, প্রচুর মানুষ সেখানে আক্রান্ত হচ্ছে নানা রোগে, তোমরা গিয়ে সেখানে ক্লিনিং করছো, এইটাই কাজ, এইটাই ডাক্তারদের কাজ। আমি একটু আগে আলোচনা প্রসঙ্গে হাতরাসের কথা সুমনদা বলছিলেন না,
আমি হাতরাসের এই আনন্দবাজারের একটা রিপোর্ট বেরিয়েছিল কিছুদিন আগে আন্দোলন চলার সময়। দুর্ভাগ্যজনকভাবে হাতরাসের ওই পরিবারটা এই মুহূর্তে সিআরপিএফের পাহারায় রয়েছে, বাড়ির বাইরে বেরোতে পারে না ভয়ে। ছেলে মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে পারে না, কারণ গ্রামের বিদ্যালয়ে পাঠালে তাদের সিকিউরিটি নেই, তারা বাড়ি ফিরে আসবে কিনা। আর গ্রাম থেকে দূরে পাঠানোর সামর্থ্য নেই। এলাহাবাদ হাইকোর্ট 22 সালে একবারে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিল যে ওই যে অভাগার পরিবার, এই অভাগার পরিবারকে একজনকে সরকারি চাকরি দিতে হবে। ইউপি প্রশাসন চুপ করে বসে আছে, কিচ্ছু দেয়নি। দুর্ভাগ্যজনক ঘটনা। আমি এটা বলবো, এটা আমি কোনো সময় একটা আলোচনা প্রসঙ্গে কোথাও এসছে, জহরবাবু বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা এটা, যে এই আন্দোলন প্রমাণ করে দিলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে। এই যে 34-35 দিন ধরে রাস্তায় থেকে যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা দেখালো, আমি রাজনীতির বার্তাকে বাদ দিচ্ছি, রাজনীতির ওই নৃশংস লোকেরা থাকবে যারা এই জুনিয়র ডাক্তারদের সামনে রেখে তারা তাদের রাজনৈতিক যে উচ্চাসা, সেই উচ্চাসা তারা পূরণ করতে চাইবে। আপনারা আন্দোলন করুন যদি আন্দোলন প্রকৃত অর্থে চান, যদি সত্যি নারী সুরক্ষার কথা সত্যি যদি ভাবেন, আগামী দিনে ধর্ষণের ঘটনা সরকারি হসপিটাল যেন কোনো জায়গায় না ঘটে, সেই শিক্ষা যদি ঘটে, তাহলে অবশ্যই রাজনীতির যে ঘোলা জল, সেই ঘোলা জল থেকে দূরে থাকাটা ভালো। আপনারা দেখলেন যে এই বদলাপুরের যে দুজন আসামি, সেই দুজন আসামিকে গান ডাউন করেছে কালকেই, গতকালের ঘটনা, আজকেই খবরের কাগজে আছে। আমরা অনেক ভালো আছি। আমি বলছি যে এনসিআরবি রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গ ভালো, আমাদের মেয়েরা রাত্রিবেলা বেরোতে পারে। যে ঘটনা ঘটছে সেটা নিন্দনীয়, সেটাকে বন্ধ করতে হবে। কিন্তু আমরা যদি শুধু আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে এগুলোকে আলোচনা করি, তাহলে খুব স্বাভাবিকভাবে সারা পৃথিবীর কাছে যারা পশ্চিমবঙ্গের উজ্জ্বল মুখ, যারা নিট পরীক্ষার মাধ্যমে তারা এখন বর্তমানে আসতে হয়, খুব শক্ত পরীক্ষা দিয়ে তাদের আসতে হয়, তাদের কাছে অনেক মানুষের অনেক প্রত্যাশা, তারা সত্যটা বলুক, রাজনীতিটাকে বাদ দিক। আর দুর্নীতির কথা তো কিছুদিন আগে কথাটা কেন উঠলো না এখন আমি বুঝতে পারলাম না। নিট দুর্নীতি আর কি বড় দুর্নীতি হতে পারে? নিটের যে দুর্নীতির কথা এসছে, কোথায় কি হয়েছে? সেবির চেয়ারম্যান ওই যে কি মিসেস বুচ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো দেখলে বুঝতে পারবেন সেই অভিযোগের আমাদের এই যে করাপশান, সেই করাপশানের লেভেলটা কোথায় গেছে, করাপশান এখানে নেই আমি বলছি না, এখানেও করাপশান আছে। আপনি করাপশানটাকে চেষ্টা করলে মিনিমাইজ করতে পারেন, পার্সেন্টেজ কমাতে পারেন। 2015-তে প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে চা খাওয়ার পর মেহুল ভাই তিনি 1,000 কোটি টাকা মেরে বিদেশে চলে গেছেন। আমি বলবো না, এগুলো তো আজকের বিষয় না, আলোচনার বিষয় না। সুতরাং আমি আশা প্রকাশ করব যে আন্দোলন অবশ্যই চলবে। অভয়ের মৃত্যু হয়েছে, তার যে শাস্তি, সেই শাস্তি যেন চূড়ান্ত শাস্তি তারা যেন পায়, এবং যে দুর্নীতির কথা ওনারা প্রকাশ্যে এনেছেন, সেই দুর্নীতিও যেন আগামী দিনে স্বাস্থ্যক্ষেত্রে না থাকে। আমরা একটা সুস্পষ্ট স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেন দেখতে পাই। আমরা তো আমেরিকায় বাস করি না, আমাদের পার ক্যাপিটাল ইনকামটা দেখতে হবে। 20 কোটি মানুষ, আমাদের 20 কোটি মানুষ রাত্রিবেলা না খেয়ে শুতে যায়। আমাদের সরকারি হসপিটালটাই একমাত্র জায়গা। আমি অধ্যাপক মানুষ, আমি ভালো টাকা মাইনে পাই, আমিও সমস্যায় পড়ে যাই। আমার বাড়িতে আমার বাবা যদি 2বার অসুস্থ হয়ে যায়, আমিও সমস্যায় পড়ে যাই, তাহলে সরকারি হসপিটালে ছুটতে হয়। তাই আমার ভাইদের কাছে অনুরোধ, ভাই বোনদের কাছে, যে আপনারা আন্দোলন করুন, পাশে থাকুন, মানুষের পাশে থাকুন, আর রাজনীতি থেকে দূরে থাকুন। একটা উদাহরণ অন্তত রাখুন যে পশ্চিমবঙ্গের বুকে একটা অরাজনৈতিক আন্দোলন হচ্ছে। ধন্যবাদ।